আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা আজকে স্টাডি করব ফিজিক্স চ্যাপ্টার 2 মোশন। এটা এসএসসি লেভেলের স্টুডেন্টদের ক্লাস ফর 9-10। আচ্ছা, তো সর্বপ্রথম যেটা ব্যাপার সেটা হচ্ছে গিয়ে এইখানে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে যে আমাদের মোশন চ্যাপ্টারটাতে টোটাল কি কি টপিক আছে। দেখো, এইখানে একটা টপিকের লিস্ট করা আছে। সর্বপ্রথম হচ্ছে রাশি ও তার প্রকারভেদ। যদিও রাশি জিনিসটা আমরা চ্যাপ্টার নম্বর 1-এ স্টাডি করি, তবে আমি জানি যে অনেকেই হয়তো এই চ্যাপ্টার নম্বর 1 স্টাডি না করেই চ্যাপ্টার 2 করবে, বা হয়তো চ্যাপ্টার 2 তার পরীক্ষায় আছে, যার কারণে চ্যাপ্টার 1-এর যেইটুকু নলেজ আমাদের চ্যাপ্টার 2 সলভ করতে লাগবে সেইটুকু বিষয় আমরা প্রথমে একটু আলোচনা করি। তার ভিতর একটা টপিক হচ্ছে রাশি, আর আরেকটা জিনিস আমরা স্টাডি করবো এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে মাত্রা সমীকরণ। মাত্রা, এই দুটো জিনিস চ্যাপ্টার 1 থেকে স্টাডি করে আমরা এই চ্যাপ্টারটা পড়াবো। তো রাশি ও তার প্রকারভেদ, তারপর প্রসঙ্গ বিন্দু, প্রসঙ্গ কাঠামো, স্থিতি, গতি, এই এতগুলো টপিক আমরা আসলে এই চ্যাপ্টারটাতে শিখব। আমাদের সর্বপ্রথম যে স্টাডি, যে পড়াশোনা, সেটা হচ্ছে রাশি জিনিসটা আসলে কি। দেখো, আমরা এই পৃথিবীতে যা কিছু পরিমাপ করতে পারি, মানে এই মহাবিশ্বে যা কিছু পরিমাপ করা যায়, নট পৃথিবী, মহাবিশ্বে যা কিছু পরিমাপ করা যায় তাকে বলা হয় রাশি। যেমন ধরো, তোমার ভর, এটা মাপা যায়, এটা একটা রাশি। এই রুমটা টেম্পারেচার মাপা যায়, সো টেম্পারেচারও একটা রাশি। একটা বেঞ্চের দৈর্ঘ্য মাপা যায়, বেঞ্চের দৈর্ঘ্যটাও একটা রাশি। প্রস্থ, উচ্চতা, সব কিছুই হচ্ছে রাশি। রাশি দিকের উপর নির্ভর করে দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে স্কেলার রাশি, আর আরেকটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি জিনিসটা কি? দেখো, যে রাশির শুধুমাত্র মান আছে, দিক নেই, তাকে স্কেলার রাশি বলে। এটার এক্সাম্পল কি হইতে পারে? যেমন ধরো, তোমার ভর, তোমাকে কোলে করে নিয়ে গিয়ে দাঁড়িপাল্লায় মেপে ফেললাম, এটাতে কিন্তু কোনো দিকের প্রয়োজন নাই। তোমার ভরটা উত্তর দিকে না দক্ষিণ দিকে, পূর্বে না পশ্চিম দিকে, সেইটা কিন্তু প্রয়োজন পড়ে না। কিন্তু ধরো, তুমি এই কলমটাকে টানতেছো, এই কলমটাকে আমি যদি তোমার হাতে দিয়ে বলি যে টানো, তুমি হয়তো আমাকে প্রশ্ন করবা প্রথমে কত নিউটন বলে টানবো। আমি বললাম 5 নিউটন বলে। তারপর হয়তো প্রশ্ন করবা যে আচ্ছা ভাইয়া, ডানে টানবো নাকি বামে টানবো। অর্থাৎ ডিরেকশন জিনিসটা কিন্তু ওই জায়গাতে ইম্পর্টেন্ট। আমরা যে স্কেলার রাশি সম্পর্কে স্টাডি করতেছি, স্কেলার রাশিতে ডিরেকশন নাই, শুধুমাত্র ভ্যালু আছে। যেমন তোমার ভর 5 কেজি, ওকে ফাইন, এটার কোনো ডিরেকশনের প্রয়োজন পড়ে না। তাহলে যে রাশি শুধুমাত্র মান আছে, দিক নেই, তাকে আমরা বলি স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কি? ওই যেটা তোমাকে শিখালাম, বল কোন দিকে টানবো, এই প্রশ্নটা যেখানে আসে। যেমন ধরো, যে রাশির মান ও দিক উভয় আছে তাকে বলা হয় ভেক্টর রাশি। ভেক্টর রাশির এক্সাম্পল কি হতে পারে? সরণ, বেগ, ত্বরণ, বল, ওজন, এই সব কিছুই কিন্তু ভেক্টর রাশি। তো আমরা ইন ডিটেল এই টপিকগুলো সম্পর্কে স্টাডি করব। বিশেষত সরণ কি, বেগ কি, ত্বরণ কি, এগুলো ধীরে ধীরে আসবে। এখন সর্বপ্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে রাশির আরো দুটো ক্লাসিফিকেশন হতে পারে। মানে মানের উপর নির্ভর করে বা নির্ভরশীলতার উপর। ভিত্তি করে রাশি দুই প্রকার। এটা কেমন? এটা হচ্ছে গিয়ে, তুমি কোনো একটা রাশিকে প্রকাশ করার জন্য যদি অন্য কোনো রাশির উপর নির্ভর করতে হয়, তাহলে সেটা হচ্ছে যৌগিক রাশি। আর যে রাশিটাকে প্রকাশ করার জন্য অন্য কোনো রাশির উপর নির্ভর করতে হয় না, সেটা হচ্ছে মৌলিক রাশি। আমরা এই দুটো সম্পর্কে একটু দেখব। দেখো, মৌলিক রাশি আর আরেকটা হচ্ছে যৌগিক রাশি। তোমাদের বইয়ে এটা মানের উপর বা পরিমাপের উপর এভাবেও বলা যেতে পারে। পরিমাপের উপর এটা হয়তো উল্লেখ আছে। পরিমাপের উপর বা মানের উপর ভিত্তি করে, নির্ভরশীলতার উপর ভিত্তি করে রাশি দুই প্রকার হতে পারে, মৌলিক এবং যৌগিক রাশি। মৌলিক রাশি জিনিসটা কি? যেমন ধরো, তোমার ভর মাপা হবে,
বা এই রুমটার টেম্পারেচার মাপা হবে। তো এই রুমটার টেম্পারেচার মাপলে কি করতে হবে, জাস্ট থার্মোমিটার নিয়ে আসতে হবে, বা একটা পাত্রে পানির টেম্পারেচার মাপলে কি করতে হবে, থার্মোমিটার নিয়ে এসে পানির মধ্যে ঢুকাই দিতে হবে। এইখানে টেম্পারেচার মাপার জন্য কিন্তু তোমাকে অন্য কোনো রাশির উপর নির্ভর করতে হচ্ছে না। কিন্তু আমি যদি বলি তোমার ওজন বের করতে হবে, তাহলে তুমি কি করবা, ধরো তুমি বল বের করবা, ওজনও একটা বল, বলের ক্ষেত্রে কি করতে হয়, ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। হয়তো তোমরা এখনো এই ইকুয়েশনটা শেখোনি, সামনে শিখবা। অর্থাৎ আমি বলতে চাচ্ছি তুমি যদি বল বের করতে চাও, তোমাকে ভর এবং অ্যাক্সেলারেশন দুটো গুণ দিতে হয়। অর্থাৎ বল ভর এবং অ্যাক্সেলারেশনের উপর নির্ভর করতেছে, কিন্তু তোমার ভর যেটা সেইটা কিন্তু তুমি জাস্ট সেটাকে মেজারমেন্ট করে বের করে ফেলতে পারতেছো, ভরকে প্রকাশ করার জন্য অন্য কোনো রাশির উপর নির্ভর করতে হইতেছে না। তাহলে যেই রাশিগুলোকে প্রকাশ করার জন্যে অন্য কোনো রাশির উপর নির্ভর করতে হয় না তাকে বলা হয় মৌলিক রাশি। আর যৌগিক রাশি কি, যৌগিক রাশি হচ্ছে যে রাশিগুলোকে প্রকাশ করার জন্যে অন্য রাশির উপর নির্ভর করতে হয়। যেমন ধরো বল, ত্বরণ, সরণ, সরণ না বেগ। এই বল, ত্বরণ, বেগ এদেরকে প্রকাশ করার জন্য তোমাকে অন্য কোনো রাশির উপর নির্ভর করতে হয়। আর মৌলিক রাশি যেমন ধরো ভর, দৈর্ঘ্য, এই রাশিগুলোকে প্রকাশ করার জন্য তোমাকে অন্য কোনো রাশির উপর নির্ভর করতে হয় না। এখন এখানে মৌলিক রাশি এবং ফান্ডামেন্টাল 7টা মৌলিক রাশি সম্পর্কে বলা আছে। তোমাকে জানতে হবে যে পৃথিবীতে মৌলিক রাশি হইতে পারে 7টা। মৌলিক রাশিগুলো কি কি, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাপ। তোমাদের অবজেক্টিভ এটা দিবে নিচের কোনটি মৌলিক রাশি, তো তোমাকে কিন্তু এই 7টা মুখস্থ রাখতে হবে যে কোনটা কোনটা মৌলিক রাশি, অর্থাৎ যে রাশিগুলোকে প্রকাশ করার জন্য অন্য কোনো রাশির হেল্প নিতে হয় না, যেগুলো ক্যালকুলেট করতে গেলে আমার অন্য কোনো মেজারমেন্ট জানতে হয় না। তো এগুলো হচ্ছে গিয়ে তোমার মৌলিক রাশির এক্সাম্পল। আমাদের পরবর্তী স্টাডি করার বিষয় যেটা, সেটা হচ্ছে গিয়ে আমরা লব্ধ রাশি সম্পর্কে জেনেছি, আমরা এখন প্রসঙ্গ বিন্দু সম্পর্কে জানব। প্রসঙ্গ বিন্দু এবং প্রসঙ্গ কাঠামো। দেখো আমি যদি এইখানে তোমাকে একটা প্রশ্ন করি যে ধরো এটা একটা গাছ, এটা হচ্ছে মিস্টার হাবলু, আর এইটা আরেকটা গাছ। তো তোমাকে আমি জিজ্ঞাসা করলাম যে গাছ থেকে হাবলু কতটুকু দূরে আছে। তোমাকে আমি জিজ্ঞাসা করলাম গাছ থেকে মিস্টার হাবলু কতটুকু দূরে আছে। তুমি কি প্রশ্ন আনসার দিবা বলো? তোমার কাছে প্রথমে যে কোয়েশ্চেনটা আসবে সেটা হচ্ছে কোন গাছ থেকে, বাম দিকের গাছটা থেকে নাকি ডান দিকের গাছটা থেকে। এই যে কোনো কিছুর অবস্থান মাপার জন্যে বা কোনো কিছুর স্থিতি বা গতি মাপার জন্যে আমার একটা পয়েন্টের প্রয়োজন পড়ে। ধরো তোমাকে আমি জিজ্ঞেস করলাম গাছ থেকে কত দূরে আছে হাবলু, তুমি আমাকে বললা যে ভাইয়া বাম দিকের গাছটা থেকে মাপবো নাকি ডান দিকের গাছটা থেকে মাপবো। এই যে তোমার একটা পয়েন্টের প্রয়োজন পড়তেছে যেখান থেকে তুমি মাপবা, সেই পয়েন্টটাকে বলা হচ্ছে রেফারেন্স পয়েন্ট। অর্থাৎ যে বিন্দুর সাপেক্ষে আমরা কোনো কিছুর অবস্থান ক্যালকুলেট করতেছি। শুধুমাত্র অবস্থান ক্যালকুলেট করতেছি ব্যাপারটা এমন না। যেমন ধরো তুমি আর তোমার বন্ধু ট্রেনে করে যাচ্ছ, এখন তুমি তোমার বন্ধুর সামনে বসে আছো, ট্রেন চলতেছে, তোমরা কিন্তু একজন আরেকজনকে দেখবা স্থির বসে আছো, বাট স্টেশনে থাকা একজন বাদামওয়ালা দেখবে ট্রেনটা শ করে চলে গেল, তোমরা দুইজনও শ করে চলে গেলা। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে তুমি তোমার সাপেক্ষে তোমার বন্ধুকে স্থির দেখলেও ওই বাদামওয়ালা কিন্তু তোমাকে, তোমার বন্ধুকে বা ট্রেনকে কোনোটাকেই স্থির দেখছে না। সেম জিনিস, তুমি তোমার বন্ধুকে তুমি একবার স্থির দেখতেছো, বাট এই বন্ধুকেই আরেকজন গতিশীল দেখতেছে। এর অর্থ হচ্ছে গতিশীলতা বা স্থিতিশীলতা জিনিসটা নির্ভর করে কে দেখতেছে বা কার সাপেক্ষে মাপা হচ্ছে তার উপর। এই যে যার সাপেক্ষে কোনো কিছুর স্থিতি অথবা গতি মাপা হয় সেটাকেও কিন্তু প্রসঙ্গ বিন্দুই বলে। তাহলে প্রসঙ্গ বিন্দুর সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে? যে বিন্দুর সাপেক্ষে আমি কোনো কিছুর অবস্থান, স্থিতি অথবা গতি পরিমাপ করতেছি তাকেই আমরা বলি প্রসঙ্গ বিন্দু।
প্রসঙ্গ বিন্দু যদি একটা অ্যাক্সিস সিস্টেমে আসে তখন আবার সেটাকে প্রসঙ্গ কাঠামো বলা হয়। অর্থাৎ তুমি যখন এক্স ওয়াই জেড দিয়ে একটা অ্যাক্সিস সিস্টেম নিয়ে আসবা, সেখানে যে 0 0 পয়েন্টটা যেটা সাপেক্ষে আমরা ডিস্টেন্সগুলো মাপি সেটাকে আমরা প্রসঙ্গ কাঠামো বলি। বাট মোরলেস কনসেপ্ট একই, যে তুমি যেইটার সাপেক্ষে মাপতেছো। এখন বিষয় হচ্ছে যে স্থিতি বা গতি, এটা বলতে আমরা আসলে কি বুঝি। যেমন ধরো তুমি তোমার বন্ধুর সামনে বসেছিলা, তোমার বন্ধুকে তুমি স্থির দেখতেছিলা, বাট ওই বাদামওয়ালাটা তোমার বন্ধুকে দেখলো গতিশীল। এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে গিয়ে স্থিতি আমরা কাকে বলবো? স্থিতি আমরা বলবো যখন প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে আমি অবস্থান পরিবর্তন করব না, তখন আমি নিজেকে স্থির বলবো। ধরো আমার ডান দিকের দেয়ালটা প্রসঙ্গ বিন্দু, আমি ওইটা থেকে 5 মিটার দূরে দাঁড়ায় আছি, ভালো কথা। এখন আমি যদি নিজের অবস্থানটাকে চেঞ্জ করি তাহলে এইটা হবে গতি, আর যদি স্থির থাকি তাহলে সেটা হবে স্থিতি। তাহলে স্থিতি এবং গতির সংজ্ঞা পারবা অবশ্যই, এগুলো কিন্তু তোমাদের এক্সামে লিখতে দিবে। স্থিতি কি, গতি কি? স্থিতি হচ্ছে যখন তুমি নির্দিষ্ট প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে স্থির আছো, আর গতি কি, যখন অবস্থান পরিবর্তন করতেছো। ওকে ফাইন, এখন আমাদের পরবর্তী যে কনসেপ্টগুলো জানতে হবে। হ্যাঁ, এখানে গতি সম্পর্কে বলা আছে, স্থিতি সম্পর্কে বলা আছে, আমি যে গল্পগুলো শুনেছি এতক্ষণ সেগুলো এখানে লেখা আছে। আর তারপরে আমরা গতির বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে জানবো। গতির বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে যদি আমি বলি, চলো দেখি আমরা কি কি ধরনের গতি দেখব। আমরা প্রথমে দেখব রৈখিক গতি। রৈখিক গতি জিনিসটা কি? যখন তোমার অবজেক্টগুলো একটা স্ট্রেট লাইনের উপর চলাচল করতেছে। যেমন ধরো তোমাদের রাস্তায় গাড়ি চলতেছে, এটা একটা গাড়ি, উল্টো দিক থেকে আরেকটা গাড়ি আসতে পারে, সমস্যা নেই, কিন্তু একটা জিনিস খেয়াল করো, গাড়িগুলো কিন্তু একটা সরল রেখায় চলতেছে। তুমি যদি একটা অবজেক্ট কিভাবে থ্রো করো, সে কিন্তু সরল রেখায় চলে না, সে কিন্তু এভাবে বেঁকে যায়। ওইটা কিন্তু সরল রৈখিক গতি না। আমরা স্টাডি করব যেখানে আমার অবজেক্টটা সরল রেখায় চলাচল করবে। সরল রেখায় যখন বস্তুকণা চলাচল করে তখন সেটাকে বলা হয় রৈখিক গতি। এটার আরেকটা মজাদার এক্সাম্পল দেখো, কোনো একটা অবজেক্টকে তুমি যদি একটা হাইট থেকে ফেলে দাও, দুম করে নিচে ফেলে দিলা, এটা কিন্তু একদম স্ট্রেট সোজা নিচের দিকে পড়বে। আবার তুমি ধরো নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করলা, এটা কিন্তু স্ট্রেট উপরের দিকে উঠবে, এটাও সরল রৈখিক গতি। বাট তুমি যখনই এরকম বাঁকাভাবে থ্রো করবা, সেটা কিন্তু সরল রৈখিক গতি হবে না। আমরা আমাদের এসএসসি লেভেলে শুধুমাত্র এই সরল রৈখিক গতির অ্যানালাইসিসই শিখি, আর যখন আপনারা আরেকটু বড় হয়ে যাবেন, এইচএসসিতে চলে যাবেন, তখন এইরকম আমরা পরাবৃত্তাকার গতি বা দ্বিমাত্রিক গতি সম্পর্কেও স্টাডি করব। তো এখন সরলরৈখিক গতি সম্পর্কে আমরা ধারণা পেলাম যে যখন আমার অবজেক্টগুলো একটা সরল রেখায় চলাচল করে তখন সেটাকে বলা হয় সরলরৈখিক গতি। এরপর আমরা যেটা শিখব সেটা হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি জিনিসটা কি? দেখেন, প্রত্যেক দিনের জীবনে আপনি ঘূর্ণন গতির অনেক এক্সাম্পল দেখে আসছেন। ঘূর্ণন গতির অনেক এক্সাম্পল কিভাবে দেখে আসছেন? এই যে আপনার মাথার উপর যে ফ্যানটা ঘুরতেছে, এইটাও হচ্ছে ঘূর্ণন গতি। এখানে কিছু একটা প্রবলেম করতেছে। ওকে, ঘূর্ণন গতি ফাইন। ঘূর্ণন গতি জিনিসটা কি? যখন আপনি একটা অবজেক্টকে দেখবেন যে সে একটা বৃত্তাকার পথে ঘুরতেছে, তখন সেটাকে বলবো ঘূর্ণন গতি। কোনো বস্তু যদি একটা বৃত্তাকার পথে ঘূর্ণনশীল থাকে তখন সেটাকে আমরা বলি ঘূর্ণন গতি। When an object is rotating in a circular path, then it is called rotational motion. কিছু কিছু ব্রিটিশ আছে, তাদের জন্য একটু ইংলিশ ফুটালাম। এখন দেখো, ব্যাপার যেটা সেটা হচ্ছে গিয়ে তোমার মাথার উপরে যে ফ্যানটা, সেটা ঘূর্ণন গতি। তুমি ধরো একটা মাঠের চারিদিকে চক্কর দিচ্ছ, এই ধরো ক্রিকেট প্র্যাকটিস করতে গেছো, দিয়ে প্রত্যেক দিন দেখবা মাঠে গিয়ে দৌড় পাড়াবে চারিদিকে, সেটা হচ্ছে ঘূর্ণন গতি। মাঠের চারিদিকে তুমি যখন ঘুরতেছো সার্কুলার প্যাথে, এটা নির্ভর করতেছে তোমার রাস্তাটা কেমন। রাস্তাটা গোলাকার, তাহলে এটা ঘূর্ণন গতি। এছাড়া ঘূর্ণন গতির আরও কিছু এক্সাম্পল আছে, যেমন ধরো মেশিনের ভিতরে বিভিন্ন যন্ত্রপাতি ঘুরতে থাকে, সেগুলোও কিন্তু ঘূর্ণন গতির উদাহরণ। বাট তোমাদের চোখে দেখা এক্সাম্পলের ভিতর মাথার উপরের ফ্যান, তুমি যখন একটা সার্কুলার পথে ঘুরতে থাকো, এগুলোই ঘূর্ণন গতির সব থেকে ভালো এক্সাম্পল। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন জিনিসটা কি? পর্যায়বৃত্ত গতি
বা পিরিয়ডিক মোশন। পর্যায়বৃত্ত গতি হচ্ছে যখন কোনো অবজেক্ট একটা নির্দিষ্ট পয়েন্টকে নির্দিষ্ট দিক থেকে বারবার একই টাইম পর পর অতিক্রম করে। যেমন ধরো তুমি একটা সার্কুলার পথে আছো বা একটা রাস্তা ধরে দৌড়াচ্ছ, এখানে একটা এন্ড পয়েন্ট, এখানে একটা এন্ড পয়েন্ট। তো ব্যাপার হচ্ছে যে আমি রাস্তার কথা বলি, তুমি এখান থেকে দৌড় দিয়ে এখানে যাচ্ছ, আবার এখান থেকে দৌড় দিয়ে এখানে আসছো। এখানে একটা পয়েন্ট আছে, এই যে এই সবুজ পয়েন্টটা দেখা যাচ্ছে যে তুমি প্রথমে 5 সেকেন্ড পর এখান দিয়ে যাচ্ছ, তারপর আবার 10 সেকেন্ড পরে এখান দিয়ে যাচ্ছ, তারপর আবার 15 সেকেন্ড পরে এই পয়েন্টটাকে অতিক্রম করতেছো। অর্থাৎ প্রতি 5 সেকেন্ড পর পর তুমি যখন একটা পয়েন্টকে অতিক্রম করবা, একটা তোমার গতিকালে তুমি যখন একটা নির্দিষ্ট পয়েন্টকে বারবার অতিক্রম করবা একই দিক থেকে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে পর্যায়বৃত্ত গতি। যেমন ধরো এই অবজেক্টটা এইভাবে বনবন 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 করে ঘুরছে। তো এই ঘোরার সময় দেখা যাচ্ছে যে প্রতি 10 সেকেন্ড পর পর এই পয়েন্টটাকে ও অতিক্রম করছে একই দিক থেকে। তখন আমরা সেটাকে বলবো হচ্ছে পর্যায়বৃত্ত গতি। কোনো একটা বস্তু যদি তার গতিকালে একটা নির্দিষ্ট পয়েন্টকে একটা নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট সময় পর পর বারবার অতিক্রম করতে থাকে, সেটাকে বলা হয় পর্যায়বৃত্ত গতি। আমাদের এখানে স্লাইডে এটা সংজ্ঞা দেওয়া আছে, দেখো কোনো বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একই ধরনের গতির পুনরাবৃত্তি করে, তুমি কিন্তু অনেক সহজে এই সংজ্ঞাটা দিয়ে ফুল 1 মার্ক হাসিল করে ফেলতে পারো। কিন্তু তোমাকে বুঝতে হবে, ইউ হ্যাভ টু ফিল যে পর্যায়বৃত্ত গতি জিনিসটা আসলে কি। একটা গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করবেন যখন, সেটাই হবে আপনার পর্যায়বৃত্ত গতি। আপনাদের একটা প্রশ্ন আসতে পারে মনে, সেটা হচ্ছে যে আচ্ছা ভাইয়া, এই অবজেক্টটা তো একবার এদিক থেকে যাচ্ছিল, আরেকবার ঘুরে আসতেছিল, আবার যাচ্ছিল, তো ভাইয়া 5 সেকেন্ড পর পর তো ও ঘুরে আসতেছে। তো আমি যদি বলি 5 সেকেন্ড পর এইভাবে গেছে, 10 সেকেন্ডে ঘুরে আসছে, 15 সেকেন্ড পর আবার এভাবে গেছে, তার মানে প্রতি 10 সেকেন্ডের গ্যাপে ও এদিক থেকে এদিকে যাইতেছে। খেয়াল করে কিন্তু পোলাপেন, এটা একটা মজা আছে, কারণ এটা দিয়ে আমরা আরেকটা জিনিস শিখবো আসলে। দেখো আমি এই ছবিটা যে আঁকতেছি, এই দেখো একটা লোক দৌড় দিয়ে এদিক যাচ্ছে, আবার ঘুরে আসতেছে। তো এই সবুজ কালিটার এই জায়গাটা সে অতিক্রম করতেছে 5 সেকেন্ড পর, তারপর আর 5 সেকেন্ড পর এখানে আসতেছে, মানে টোটাল 10 সেকেন্ড পর সে আবার এখানে থাকে কিন্তু উল্টো ডিরেকশনে। 10 সেকেন্ড পর সে এদিকে থাকে উল্টো ডিরেকশনে, আবার 15 সেকেন্ড পর সে এই ডিরেকশনে এখানে থাকে, 20 সেকেন্ড পর এই ডিরেকশনে এখানে থাকে। এখন আমার কথা হচ্ছে যে 20 সেকেন্ড পর আবারও এই পয়েন্টে থাকে উল্টো ডিরেকশনে। তাহলে তুমি যদি জাস্ট ডান দিকে যাওয়াটার হিসেব করতে চাও, তুমি বলবা যে 5 সেকেন্ড পর ডানে যায়, এখানে থাকে। তুমি বলবা 15 সেকেন্ড পর ডানে যায়, অর্থাৎ প্রতি 10 সেকেন্ড পর পর সে একই দিক থেকে এই পয়েন্টটাকে অতিক্রম করতেছে। সো এটাও কিন্তু পর্যায়বৃত্ত গতি। কিন্তু চিন্তা করে দেখো, ওর পুরো গতিপথ হচ্ছে যাওয়া এবং আসা, পুরো গতিপথ হচ্ছে যাওয়া এবং আসা। ও ওর গতিপথের অর্ধেক সময় একটা নির্দিষ্ট দিকে আর বাকি অর্ধেক সময় তার উল্টো দিকে ব্যয় করতেছে। অর্থাৎ একটা পয়েন্টকে একবার একদিক থেকে, তারপরে কিছু সময় পর উল্টো দিক থেকে অতিক্রম করতেছে। এই ধরনের গতিকে আমরা বলি সরল ছন্দিত স্পন্দন গতি। যেমন ধরো একটা দোলনা দুলতেছে, একটা দোলনা সেটা এভাবে দুলতে থাকে, এভাবে যায়, এভাবে যায়, এভাবে দুলতে থাকে। এটা হচ্ছে দোলনার গতিপথ। দেখতে খুব খারাপ হয়ে গেল, আমি একটা দোলক আঁকি, তাহলে বিষয়টা আর একটু ক্লিয়ার হবে। ধরো এইটা একটা দোলক, কেমন দোলক হলো? এটা একটা দোলক। এই দোলকটা দুলবে, দুলে একবার এখানে আসবে, আরেকবার এখানে যাবে, এভাবে ও দুলতে থাকবে। তো তুমি যদি এই পয়েন্টটার কথা চিন্তা করো, ওকে এখানে তুলে ছেড়ে দেওয়ার পর ও একবার এদিকে যাবে, তারপর আবার এদিক থেকে এই পয়েন্টটাকে অতিক্রম করবে, তারপর আবার এই দিক থেকে এই পয়েন্টটাকে অতিক্রম করবে, তারপর আবার এই দিক থেকে এই পয়েন্টটাকে অতিক্রম করবে, এভাবে এভাবে। তো ধরো এটা যদি 5 সেকেন্ড পর হয়, এটা 10 সেকেন্ড পর, এটা 15 সেকেন্ড পর, এটা 20 সেকেন্ড পর। ও
পর্যায়বৃত্ত গতির সংজ্ঞাতে বলা হয়েছিল নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করবে। ও এই শর্তটা ফিল আপ করে। 10 সেকেন্ড পর এদিক থেকে অতিক্রম করে, আবার 20 সেকেন্ড পর এদিক থেকে অতিক্রম করে, ফিল আপ হয়। কিন্তু তুমি যদি ওর পুরো একটা স্পন্দনের কথা চিন্তা করো, এখান থেকে এসে আবার ওখানে ফিরে যেতে ও অর্ধেক রাস্তা একদিকে যায় আর অর্ধেক রাস্তা উল্টো দিকে যায়। তাহলে আমরা বলতে পারি পর্যায়বৃত্ত গতি সম্পন্ন যেই সকল বস্তু তার গতিপথের অর্ধেক একটা নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক তার উল্টো দিকে অতিক্রম করে, সেগুলোকে আমরা বলবো সরল ছন্দিত স্পন্দন গতি বা স্পন্দন গতি। সরল ছন্দিত বললে একটু ভুল হয়, এটা তোমরা এইচএসসি লেভেলে শিখতে পারবা। বাট স্পন্দন গতি, স্পন্দন বলতে কি, অর্ধেক রাস্তা একদিকে যাবে তার বাকিটা উল্টো দিকে যাবে, সেটাকে আমরা বলবো স্পন্দন গতি। তাহলে স্পন্দন গতির এক্সাম্পল কি হইতে পারে? যেমন ধরো একটা দোলক, যেটা এই যে ঘড়ির নিচে আগে ঝুলতো দোলক, ঠিক আছে না, ওই ব্রিটিশ আমলের ঘড়িগুলোর নিচে দেখবা এরকম টিং টিং এভাবে ঝুলে, ওইটা হচ্ছে কি একটা স্পন্দন গতির উদাহরণ। আমাদের হার্ট পাম্প করে দুম 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 দুম। তো ব্যাপার হচ্ছে যে এই যে হার্ট পাম্প করে, ও কিন্তু একটা নির্দিষ্ট রিদম মেনটেন করে, নির্দিষ্ট সময় পর পর সংকুচিত হয়, প্রসারিত হয়, এটাও স্পন্দন গতি। আবার তুমি আর তোমার মানে ঠিক আছে, তো দোলনায় দুলতেছ মনে করো, তো দোলনা যে একবার সামনে যাচ্ছে একবার পিছনে যাচ্ছে, এটা হচ্ছে গিয়ে দোলনাটাও একটা স্পন্দন গতির উদাহরণ। আচ্ছা, যাই হোক, আমরা না দুলি। এখন এই এক্সাম্পলগুলো মনে রাখবা, এগুলো কিন্তু আমাদের অবজেক্টিভে দিবে। ওকে, স্পন্দন গতি বা বিভিন্ন ধরনের গতি সম্পর্কে আমরা স্টাডি করলাম। এখন আমাদের স্টাডি করার বিষয় হচ্ছে দূরত্ব আর সরণ। এই জিনিসটা কি? দেখো, ধরো তুমি তোমার বাসা থেকে স্কুলের দিকে যাচ্ছ, এইটা তোমার বাসা, লা 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 লা, বি ফর বাসা, এটা স্কুল। ওকে, এখন এই বাসা থেকে স্কুল যাওয়ার অনেক রাস্তা আছে, টি দুম। ওকে, এখন বাসা থেকে আপনি স্কুলের দিকে যাবেন, দেখেন আমি যে অনেকগুলো রাস্তা এঁকেছি, আমি যদি আপনাকে বলি যে এই সুতোটা এখান থেকে খুলে নিয়ে টোটাল দৈর্ঘ্যটা মাপবো, মাপা যাবে? এই যে আপনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন তার টোটাল দৈর্ঘ্যটাই হচ্ছে কি আপনার দূরত্ব। আপনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন সেইটা যদি আপনি জাস্ট মেপে ফেলেন দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটাই হচ্ছে আপনার দূরত্ব বা ডিস্টেন্স। দ্য টোটাল সামেশন অফ ইউর প্যাথ ইজ কল্ড ডিস্টেন্স। এখন যেটা ব্যাপার, একটা স্ট্রেট ফরওয়ার্ড লাইন আছে না, এই ডোরেমন দেখছো? ডোরেমনে কি হয় যে ওই নোবিতা জানালা দিয়ে ব্যাম্বু কপ্টার লাগায় সোজা উড়া যায়। তোমাকে যদি এরকম একটা ব্যাম্বু কপ্টার দেওয়া হইতো, তাহলে তুমি তোমার বাসা থেকে স্কুলে জাস্ট ব্যাম্বু কপ্টার লাগায় সোজা চলে যাইতা। রাস্তাগুলো কোন দিক দিয়ে এঁকে বেঁকে গেছে সেটা কোনো ইস্যু না, বাট তুমি তোমার বাসা থেকে সোজা স্কুল চলে যাইতা। এই যে তোমার বাসা এবং স্কুলের ভিতরে বা দুটো পয়েন্টের ভিতরে যে সব থেকে শর্টকাট দূরত্ব, সেইটাকে বলা হয় সরণ বা ডিসপ্লেসমেন্ট। ওকে, দ্য শর্টেস্ট প্যাথ বিটুইন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্ট ইজ কল্ড ডিসপ্লেসমেন্ট। এই যে দেখেন, আপনি এই এ থেকে বি এর ভিতর অনেক রাস্তা বানাইতে পারবেন, কিন্তু ব্যাপার হচ্ছে যে আপনি এই বি থেকে এস পর্যন্ত এইটার থেকে শর্টকাট কোনো রাস্তা বানাইতে পারবেন না। এইটা হচ্ছে সব থেকে শর্টকাট রাস্তা, এবং সব থেকে শর্টকাট রাস্তা হওয়ার দরুন এটাকে আমরা বলি সরণ। একটা ছোট্ট এক্সাম্পল দিই, দেখো এই রাস্তায় ধরো তুমি গেলা, এই পুরো সুতোটা বা রাস্তার দৈর্ঘ্যটা আমি মেপে ফেললাম, এটা 400 মিটার, এইটা 300 মিটার, এটা 100 মিটার, আর এইটা 200 মিটার, আর এইটা ধরো 350 মিটার। কথা হচ্ছে আমি এই রাস্তাগুলোর নাম দিই, এটা তোমার রাস্তা এ, এটা রাস্তা বি, এটা রাস্তা সি, এটা রাস্তা ডি এবং এটা রাস্তা এফ। ভালো কথা, প্রত্যেকটা রাস্তার দৈর্ঘ্য আলাদা আলাদা। তাহলে প্রত্যেকটা রাস্তা দিয়ে তুমি যখন যে রাস্তা দিয়ে যাচ্ছ তোমার দূরত্বটা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ দূরত্ব চেঞ্জ হয় রাস্তার উপর নির্ভর করে। তুমি রাস্তা চেঞ্জ করবে, দূরত্ব বদলায় যাবে।
বাট সরণ আমরা কাকে বলবো, ডিসপ্লেসমেন্ট কাকে বলবো? আমরা ডিসপ্লেসমেন্ট বলবো আমার ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্টের ভিতরে সবথেকে শর্টকাট দূরত্বটা, সবথেকে শর্টকাট রাস্তাটা, এবং এইটা কিন্তু কখনো চেঞ্জ হয় না। অর্থাৎ তুমি যদি এই পথে এই রাস্তাটা ধরে এই বি থেকে এসে আসো, তাও তুমি হচ্ছে গিয়ে 400 মিটার দূরত্ব পেলেও তোমার সরণ 100 মিটার, কারণ বি আর এস এর শর্টকাট দৈর্ঘ্য যেটা, শর্টকাট দূরত্বটা 100 মিটার, এটা চেঞ্জ হচ্ছে না। তুমি রাস্তা বদলাইছো, তোমার দূরত্ব বদলে গেছে, বাট সরণ যেটা সেটা অলওয়েজ সেটেল। তুমি বি রাস্তাতে আসতেছো, 300 মিটার অতিক্রম করে আসতেছো, কিন্তু আমি যদি তোমাকে বলি যে তোমার সরণ কত, সেক্ষেত্রেও কিন্তু হবে 100 মিটার। অর্থাৎ সরণ পরিবর্তনশীল না, সরণ রাস্তার উপর নির্ভর করে না। আদি অবস্থান শেষ অবস্থানের ভিতর শর্টকাট যে রাস্তাটা সেটাই সরণ, কিন্তু দূরত্ব চেঞ্জ হতে পারে, তুমি রাস্তা বদলাইবা দূরত্ব বদলাই যাবে। এবং আমরা আরেকটা জিনিস যদি বলি, সরণ জিনিসটা কিন্তু একটা সার্টেন ডিরেকশন আছে, সরণের একটা নির্দিষ্ট দিক আছে, তুমি যে আদি অবস্থান সেটা থেকে শেষ অবস্থানের দিকে লম্বালম্বি যাচ্ছ, মানে সোজাসুজি যাচ্ছ আর কি, এটার একটা সার্টেন ডিরেকশন আছে, নির্দিষ্ট দিক আছে। কিন্তু এই দূরত্বের ক্ষেত্রে দেখো, একবার এইদিকে, তারপর আবার একবার নিচে নামতেছো, একবার ডানে যাচ্ছ, একবার একটু উপরে উঠতেছো, আবার নিচে নামতেছো, তার মানে দূরত্বের কোনো নির্দিষ্ট দিক নাই। সরণের নির্দিষ্ট দিক আছে, সরণ একটা ভেক্টর রাশি, দূরত্বের কোনো নির্দিষ্ট দিক নাই, দূরত্ব কিন্তু একটা স্কেলার রাশি। এই দুটো জিনিস একটু মাথায় রাখবা, যে সরণ একটা ভেক্টর রাশি আর দূরত্ব একটা স্কেলার রাশি। সরণ রাস্তার উপর নির্ভর করে না, তুমি যে রাস্তা দিয়ে যাও শর্টকাট দূরত্বটা অলওয়েজ সেম থাকবে এবং ওটাই সরণ। কিন্তু দূরত্ব রাস্তার উপর নির্ভর করে, তুমি রাস্তা চেঞ্জ করবা দূরত্ব বদলায় যাবে। আর হচ্ছে গিয়ে দুটোর মধ্যে মিলও আছে, দুটোকেই কিন্তু আমরা মিটার এককে মাপি। চিন্তা করে দেখো, তুমি যেটাকে সরণ বলতেছো সেটাও কিন্তু একটা দূরত্ব, কারণ তুমি এই দৈর্ঘ্যটাও তো মাপতে পারতেছো, বাট সব দূরত্ব কিন্তু সরণ না। তোমাকে 2 মার্কের প্রশ্নে দিবে যে সকল সরণই দূরত্ব কিন্তু সকল দূরত্ব সরণ না, তখন তোমাকে এটা বুঝাইতে পারতে হবে যে আমি টোটাল যে পথ অতিক্রম করি সেইটাই হচ্ছে গিয়ে দূরত্ব, বাট আমি যে মিনিমাম পথ অতিক্রম করি সেইটা আমার সরণ। কাজে সরণও কিন্তু একটা দূরত্ব, বাট দূরত্ব সবগুলো সরণ হবে না। ক্লিয়ার? এটা তোমাকে লিখতে পারতে হবে। আমাদের আজকের লেসন এতটুকুই, আমরা পরবর্তী ক্লাসে ফার্দার আলোচনা করব। ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।